নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। ভোট হয়ে গেছে, ভারতবর্ষে নতুন পার্লামেন্ট, সাংসদদের শপথ গ্রহণ শেষ। এখন সংসদ জোর কদমে চালু হয়ে গেছে। প্রথম দিন থেকেই সংসদে হাড্ডাহাড্ডি লড়াই সরকার এবং বিরোধী পক্ষে। আর যেটা নিয়ে সব থেকে বেশি লড়াই সেটা হচ্ছে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। 21 মাসের একটা অধ্যায়। এখন যারা যুবক বা যারা সদ্য ভোট দিয়েছেন তারা অনেকেই হয়তো সেই অধ্যায়ের কথা জানেন না। সেই 21 মাসের অধ্যায় 50 বছর আগের সেই জরুরি অবস্থাই এখন রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে। প্রধানমন্ত্রীর বক্তব্যে, স্পিকারের প্রস্তাবে, এমনকি রাষ্ট্রপতির ভাষণেও। কিন্তু কেন? শুধুই কি অন্ধকার সেই অধ্যায়ের নিন্দা করার জন্য, নাকি নতুন করে বেঁচে ওঠা কংগ্রেসকে একঘরে করার এটাই একমাত্র মোক্ষম অস্ত্র? ইমার্জেন্সি বনাম সংবিধানের এই টি-20 ম্যাচে নজর রয়েছে কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণের দিকেও। কখনো অসন্তোষ, কখনো আবার কাছাকাছি, কখনো ভিন্ন সুর, কখনো আবার শপথের আসরে পাশাপাশি। চেনা পিচ, নয়া ইনিংসের শুরুতে সেই পিচেই বাউন্সারের মুখে পড়তে হলো নরেন্দ্র মোদীকে। নতুন সংসদের স্পিকার বাছাই পর্বে এনডিএ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিল এক কাট্টা বিরোধীরা। সংখ্যার জোরে সেই চ্যালেঞ্জ উতরে গেলেও বিরোধীদের রণংদেহী মেজাজ স্পষ্ট করে দিল সংঘাতের দেওয়াল লিখনকে। সবটা মসৃণ অবশ্য বিরোধী শিবিরেও নেই। স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ চেপে রাখার বিন্দুমাত্র চেষ্টা করেনি তৃণমূল। বিভিন্ন স্তরে দৌত্য চালিয়ে রাহুল গান্ধী শেষ পর্যন্ত সেই অসন্তোষ দূর করতে পারলেও স্পিকার নির্বাচনে ভোটাভুটি চাওয়া হয়েছিল কিনা তা নিয়ে দুপক্ষের দুই মত রয়েই গিয়েছে। দিল্লিতে ইউরো তো কলকাতায় কোপা আমেরিকা। শহরের মন ফিরে পেতে পুরো বৈঠকে ঝোড়ো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা থেকে পুলিশ, বিধায়ক থেকে কাউন্সিলর, রেয়াত পাচ্ছেন না কেউই। শুদ্ধিকরণের মন্ত্রেই কি তবে 26-এর খুঁটি সাজাতে চাইছে তৃণমূল? শেষ শব্দটাকে ধরেই শুরু করি, শুদ্ধিকরণ। বাংলার রাজনীতিতে এই শব্দটা নতুন কিছু নয়, কিন্তু আমরা যখন কলেজে পড়ি বা আমরা যখন কলেজ ছাড়বো করছি, সেই সময় পশ্চিমবঙ্গে সিপিএম এর প্রায় 3টে গভর্নমেন্ট চলছে। 2টো গভর্নমেন্ট হয়ে গেছে, 3টে গভর্নমেন্ট চলছে, 3 নম্বর গভর্নমেন্ট চলছে। সেই সময় প্রথম শুনি এই শুদ্ধিকরণ শব্দটা, যে প্রচুর লোককে বাদ দেওয়া হবে, বেনজল পার্টির মধ্যে যেগুলো ঢুকেছে সেগুলোকে পরিষ্কার করা হবে। সেই প্রথম আমাদের কাছে শুদ্ধিকরণ শব্দ শোনা। আসলে ক্ষমতার গায়ে যখন মরচে ধরে তখন এই শুদ্ধিকরণই ওষুধের কাজ করে। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে শহুরে এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। বিরোধীরা হিসেব নিকেশ করে ওঠার আগেই ব্যাট হাতে ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বৈঠকে ঝোড়ো ইনিংস খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবা থেকে হকারদের বাড়বাড়ন্ত, পুলিশি নিষ্ক্রিয়তা থেকে নেতাদের সক্রিয়তা, সবই এখন আতশ কাচের নিচে। শুদ্ধিকরণের এই দাওয়াইয়ে কি রোগ সারবে? শহুরে মন কি ফিরে পাবে তৃণমূল? আমাদের আজকের মোশন লোকসভার ফলে বিধানসভার অঙ্ক। আর এ নিয়েই বলার জন্য যারা আজকে আমার কাছে এসেছেন আমাদের স্টুডিওতে, একদম বাঁদিকে রয়েছেন শুভময় মৈত্র, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। শুভময়, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশেই রয়েছেন বিজেপির পক্ষে শঙ্কর ঘোষ। শঙ্কর সদ্য পরিষদীয় দলের মুখ্য সচেতক হয়েছেন, বিধানসভায় বিরোধী দলের। আমার একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু। শিবাজি দা, আপনাকে স্বাগত, আপনাদের প্রত্যেকেই স্বাগত। তার পাশে রয়েছেন সিপিএম এর পক্ষে সায়নদীপ মিত্র, তার পাশেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সেন। আবার বলে দিই, আমাদের আজকের মোশন
লোকসভার ফলে বিধানসভার অঙ্ক। আমার প্রথম বক্তা শঙ্কর ঘোষ। যে বিষয় আপনারা রেখেছেন ইনিংসের শুরুতে স্পিকার বাউন্সারে মোদি, লোকসভায় কংগ্রেস তৃণমূলের কাছাকাছি এবং তার পরবর্তী যা বিষয় আছে, আপনি বলছিলেন যে পিচ, এখন প্রশ্ন উঠছে যে পিচ অনেক সময় ভিজে বা স্যাঁতস্যাঁতে থাকলে বাউন্সারটা সবসময় অ্যাপ্লিকেবল হয় না, বল উঠবে কি উঠবে না এটা নিয়েও সন্দেহের অবকাশ থাকে। যে স্পিকার নির্বাচনে আপনি বললেন তৃণমূল এবং কংগ্রেস তাদের কাছাকাছি আসা, এবং আপনার প্রতিবেদনেই আপনি দেখলাম যে সঠিকভাবে আপনি বলেছেন এই নিয়েও কিছু প্রারম্ভিক মতবিরোধ তা জনসমক্ষে উঠে এসেছিল, কংগ্রেসের দাদাগিরি বা এই ধরনের কথা। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে বিরোধীদের প্রাথমিক একটা পর্যালোচনা ছিল যে মন্ত্রিসভা গঠন করতে নরেন্দ্র মোদী বা কেন্দ্রের এনডিএ সরকার তাদের হিমশিম খেতে হবে। সেটা যখন বাস্তবের মাটিতে দেখা গেল না, তখন স্পিকার নির্বাচন নিয়ে একটা অত্যন্ত সাজো সাজো রব ইত্যাদি ইত্যাদি হলো। কিন্তু চমকপ্রদ বিষয় হলো প্রার্থী দেওয়ার পরে ধ্বনি ভোটের মধ্যে দিয়ে স্পিকার নির্বাচন হলো, ডিভিশনের মধ্যে দিয়ে নয়। কেন ধ্বনি ভোটের মধ্যে দিয়ে? তাহলে কি বিরোধীরা এখনো মানসিকভাবে একত্রিত হতে পারেননি? ধ্বনি ভোটের মধ্যে গিয়ে নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব ফুটে উঠবার যদি কোনো ধরনের লক্ষণ সামনে চলে আসে, পরবর্তী 5 বছর কি সেক্ষেত্রে সংসদের অভ্যন্তরে বিরোধী হিসাবে ভূমিকা পালন করবার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সেটা সময় বলবে। তবে মানুষ এটা দেখলো যে নির্বাচনে গিয়ে ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে করবার মধ্যে দিয়ে নিজেদের অন্তর্বিরোধ হয়তো আপাত দৃষ্টিতে সরিয়ে রাখা সম্ভব হলেও ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু বলা কঠিন। আর এই জায়গায় দাঁড়িয়েই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটোরই সামগ্রিক অর্থে পরিবার কেন্দ্রিক দল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি, এই যে অঙ্ক পশ্চিমবঙ্গে যারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন তাদের কাছেও আমি ভেবে দেখবার অনুরোধ করব যে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে শক্তিশালী করা বা তার দুর্নীতিকে সমর্থন করা হয়ে যাচ্ছে না, যেখানে দিল্লিতে দাঁড়িয়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাথে হাত মেলাচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়েই আপনি যখন বিধানসভার ভোট এবং বিধানসভার ভোটে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমি হল্লা রাজার গল্প ইত্যাদি জানি না, তিনি হকার ইত্যাদি নিয়ে, পুলিশ ইত্যাদি নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি শুধু দুটো এখানে বক্তব্য রাখতে চাই। প্রথম, হকার আর দোকানদার, এই দুটোর মধ্যে মনে হয় একটা পার্থক্য আছে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি, মানে হকার তো আমরা জানি হকিং করে, তো ফলে স্বাভাবিকভাবেই মানবিক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টিকে দেখার পাশাপাশি আমি দুটো প্রশ্ন এই প্রসঙ্গে ছুড়ে দিতে চাই। এক, পুলিশ মন্ত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার কিছু পুলিশ অফিসার, আইসিওসি সহ তারা বিভিন্নভাবে লোভী হয়ে পড়ছেন রাজনৈতিক নেতার, তার দলের নেতাদের মধ্যে। পুলিশ মন্ত্রীর পুলিশের উপরে আস্থা নেই, তাহলে পুলিশের উপরে জনগণের আস্থা যদি তৈরি করতে হয়, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পুলিশদেরকে খুঁজে বের করতে কি বকলমে মুখ্যমন্ত্রী তিনি কি সিবিআই তদন্ত হোক এটা কি চাইছেন? এটা কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। আর শেষ করব এই কথা বলে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে অনেকে মনে করছেন। আমি শুধু বিশ্বদা এইটুকু বলবো যে এই দল তৃণমূল কংগ্রেস মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন এবং মিউনিসিপ্যালিটির ইলেকশনে সারা রাজ্য জুড়ে বিরোধী শূন্য করে দিয়েছিল, সেখানে তো মানুষ ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তাহলে কি তিনি সেই পৌরসভা পৌর কর্পোরেশনের ভোটগুলোকে নাস্যাৎ করছেন, সেই ফলাফলকে নাস্যাৎ করছেন, এবং নাস্যাৎ করে তিনি এটা প্রমাণ করতে চাইছেন যে সঠিক ভোট উঠলে তৃণমূল কংগ্রেসের কঙ্কালসার চেহারা ফুটে উঠবে, তাই তার তথাকথিত সাজানো শুদ্ধিকরণের নাটক, এটাই হচ্ছে মানুষের প্রশ্ন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শঙ্কর। শুদ্ধিকরণের নাটক শান্তনু সেনের কাছে উত্তর নেব পরে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু আগে শঙ্করদা খুব সুন্দরভাবে পিচ,
ভেজা পিচ এবং বাউন্সারের কথা বললো, কিন্তু যে কথাটা বললো না সেটা হচ্ছে আম্পায়ারের কথাটা। আমাদের সমস্যাটা হচ্ছে আম্পায়ারকে নিয়ে। আমরা যখন ছোট ছিলাম, বিশ্বদাদের খুব ভালো মনে আছে, যে কোনো দল পাকিস্তানে খেলতে গেলে ওদের সব থেকে ভয় লাগতো শকুর রানার মতো কোনো আম্পায়ার আসবে না তো, যে পায়ে লাগলেও বা পায়ে না লাগলেও এলবি দিত আর ব্যাটে না লাগলেও কট আউট দিত। এইখানে সংসদে আম্পায়ারের কাজটা করে হচ্ছে স্পিকার, এবং সেই স্পিকারকে অন্তত সংবিধান বলে নিরপেক্ষ হতে হয়। আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি, তুমি একটা ইমার্জেন্সির প্রসঙ্গ তুলে, ইমার্জেন্সি নিয়ে দীর্ঘ আলোচনার এই মুহূর্তে অবকাশ নেই, কিন্তু আজকে যখন আমরা এই আলোচনাটা করছি, সেই আলোচনার ক্ষেত্রে দুটো জিনিস পরিধানযোগ্য। স্পিকার, সেটা সোমনাথ বাবু দেখিয়ে গেছেন, তিনি একটি দলের নির্বাচিত সাংসদ হতে পারেন, কিন্তু যখন কোনো একটা চেয়ারে বসেন তখন তাকে নৈর্ব্যক্তিক হতে হয়। নৈর্ব্যক্তিক হতে হয় বলেই তিনি অনেক কথা বলতে পারেন না পার্টি লাইনের এগেনস্টে গিয়ে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে যখন আমরা এই আলোচনাগুলো করছি, আমাদের সমস্যাটা অন্য জায়গায় হচ্ছে। একটু আগেও বললো ভেজা পিচ, খুব ইম্পর্টেন্ট কথা। এখন তো লোকতন্ত্র চলছে না, লিকতন্ত্র চলছে। ফার্স্টে আপনার ডেটা লিক হয়েছে, তারপরে নিট এবং নেটের প্রশ্নপত্র লিক হয়েছে, সবশেষে রাম মন্দিরের ছাদ লিক হয়েছে। তা এই যদি লিকতন্ত্র চলে, তাহলে সেখানে তো পিচ ভিজবেই। তা পিচ যদি ভেজে, যে এতটাই ভিজে গেছে যে রামপথ ধসে পড়ছে, অটল সেতু ভাঙছে, এমনকি গতকাল দুর্ভাগ্যজনকভাবে দিল্লি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়েছে। এতগুলো ভাঙাভাঙির ভেতর কাউকে তো গড়তে হবে, এবং সেই গড়বার দায়িত্বটা আমরা নিয়েছি। এবার এই গড়বার দায়িত্বটা যখন আসছে, তখন একটু ইতিহাস বলতে হবে। ইতিহাস কি বলে জানো তো? ইতিহাস বলে যে যখন ভারতবর্ষের ইতিহাসে কোনো সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন নর্মালি ডেপুটি স্পিকারটা বিরোধীদের হাতে থাকে। ফর এক্সাম্পল, 2004 থেকে 2009-তে চরণজিৎ সিং আটোয়াল ছিলেন শিরোমণি অকালি দলের, তখন কংগ্রেস হচ্ছে সরকারে। 2009 থেকে 14-তে ছিল হচ্ছে কারিয়া মুন্ডা, সে হচ্ছে বিজেপির। আবার অটল বিহারী বাজপেয়ীর সময় 1998, 99 বা 1999 থেকে 2004 PM সাহেব ছিলেন কংগ্রেসের। এটা কি সংবিধানে লেখা আছেন? না। তাহলে এটা কেন করা হয়েছে? এটা প্র্যাকটিস, যে গণতন্ত্র আমাদের শেখায় যে সংসদে আক্রমণ হলে সবার আগে সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে বলেন, আপনি সুস্থ আছেন তো? এই সৌজন্য কোথাও কোনো সংবিধানে লেখা থাকে না, এটা উত্তরাধিকার সূত্রে পেতে হবে। যে উত্তরাধিকার শেখায় যে অটল বিহারী বাজপেয়ী অসুস্থ হলে সবার আগে রাজীব গান্ধী তাকে কিন্তু বিদেশে চিকিৎসা করতে পাঠায়। এবার শঙ্করদা বা বিজেপির একটা খুব অত্যন্ত ফেভারিট শব্দবন্ধ হচ্ছে পরিবারতন্ত্র। এবার দুর্ভাগ্যবশত বা ফ্যালাসিটা কি বলতো, যে শিশির অধিকারীর ছেলে এবং প্রদীপ ঘোষের ছেলের নেতৃত্বে এখানে বঙ্গ বিজেপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়বে, মানে অত্যন্ত মিষ্টি মিষ্টি একটা কিউট ব্যাপার। যাই হোক, সেটা ওদের ব্যাপার, সেটা ওরা বুঝবে। কিন্তু দিনের শেষে তো আমরা রাজনীতি করতে এসেছি। এবার রাজনীতি তো করতে এলে তো আলটিমেটলি ভোটে জিততে হবে। এবার ভোটের ব্যাপারটা হচ্ছে অ্যাসেম্বলি, কথাটা তুমি খুব সঙ্গত কারণে বলেছো, আমি জাস্ট দুটো কথা নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে, উনি সবসময় বলেন চোরকে চুরি করতে, তার পাশাপাশি উনি গৃহস্থকে সজাগ থাকতে বলেন। না হলে যে নয়াঞ্জলি বুঝিয়ে শ্রীভূমির সামনেটা সৌন্দর্যায়ন করা হলো, এবং যার আই ওয়াজ ওয়ান অফ দ্য পিটিশনার্স অ্যালং উইথ, এটা খুব ভালো জানে হচ্ছে শিবাজিদা, মানে অরুণাবদা, আমরা সবাই, আমরা একসঙ্গে মিলে যখন পিটিশন করেছি, গ্রিন ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হলো, তার সামনে দিয়ে আপনি মহালয়া 2 দিন আগে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলেন, তখন আপনার চোখে পড়লো না নয়ঞ্জলিটা বোঝানো হয়েছে? আপনি যখন সল্টলেক দিয়ে হেঁটে যান, আপনার চোখে পড়লো না যে সব্যসাচী দত্ত যে বলেছিল যে সিন্ডিকেট বন্ধ হলে সরকার পড়ে যাবে, 4 ফুটের কম ফুটপাথগুলোকে দখল করে সেখানে স্টোন চিপস রেখেছে? আপনার চোখে পড়লো না? আপনার চোখে পড়লো না আপনার কেএমসির নির্ধারিত নথি অনুযায়ী 1800টা রাস্তা, আমি বলছি না, 2023-এর 6 ডিসেম্বর আপনি নোটিফিকেশন জারি করেছিলেন, ফিরাদ হাকিম নোটিফিকেশন জারি করেছিল যে স্ট্রিট ভেন্ডার্স আর হকার্স আর নট সেম। সেখানে দাঁড়িয়ে বলেছিল 4 ফুটের কম চওড়া রাস্তা, 1800টা রাস্তায় লোক বসতে পারবে না। তাহলে স্মার্ট হকিং জোন, তারপরে আমরা যখন বলেছিলাম ক্যান্টিলিভার পার্কিং, এগুলো নিয়ে আপনি ভাববেন না? আক্রমণের তীর সেই তৃণমূলের দিকেই। দিল্লিতে দোস্তি শঙ্করের কথায়, কলকাতায় কুস্তি। উত্তর শান্তনু সেনের কাছে নেব, পরে সায়নদীপ। ভেজা পিচ, ক্রিকেট, আম্পায়ার, এসব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ক্রিকেটের সাথে সাথে এখন ইউরো কাপও চলছে। ফুটবলের কথায় আসা ভালো। এখন গোবর্ধন চৌধুরী রেফারিকে ম্যানেজ করে হাড়ভাঙা ক্লাবের বাইরে শিল্ড নিয়ে যাওয়া, না নিয়ে যেতে পারে যাতে,
তার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু সংসদটা দেশের নিশ্চয়ই ওই হাড়ভাঙা ক্লাবের মাঠ নয়, সংসদটা মানুষের গণতন্ত্র প্র্যাকটিসের সর্বোচ্চ জায়গা। সেখানে স্পিকারের যে ভূমিকা হওয়া উচিত, স্পিকারের ভূমিকা সেই জায়গায় আছে কিনা, আজকে এটা সবচেয়ে বড় বিতর্কের বিষয়, চর্চার বিষয়। এটা নিয়ে আলোচনা হচ্ছে যে জরুরি অবস্থা তার খারাপ ভালো মন্দ দিক। আমাদের এই জরুরি অবস্থা নিয়ে আমাদের বামপন্থীদের আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট ছিল, কোনো সংশয় নেই। এবং সেই জরুরি অবস্থার অনেক প্রতিক্রিয়া কংগ্রেস দল এবং ইন্দিরা গান্ধীকে তার ফেস করতে হয়েছে। কিন্তু এই জরুরি অবস্থা নিয়ে এতগুলো বছর বাদে আলোচনা করছেন, কে করছেন? স্পিকার, সদ্য নির্বাচিত স্পিকার, যে স্পিকার প্রায় শতাধিক সাংসদকে বহিষ্কার করে একটার পর একটা জনবিরোধী আইন পার্লামেন্টের ভেতর পাশ করিয়েছেন। সেই স্পিকার, তিনি গণতন্ত্রের কথা, তিনি জরুরি অবস্থার কথা উল্লেখ করছেন, সেগুলো আমাদের শুনতে হচ্ছে। আমরা মনে করি যে কংগ্রেস রাজনৈতিক দল, তার সঙ্গে বামপন্থীরা অ্যাজ এ হোল ইন্ডিয়া ব্লক, তারা যে ভূমিকা পালন করেছে এটাই গণতন্ত্রের পক্ষে সবচেয়ে কাম্য। ডিভিশন না ধনী ভোট, ইন্ডিয়া ব্লক তো দাবি করেছিল যে সর্বসম্মতিক্রমে স্পিকার পদ নির্বাচিত, কিন্তু তার সঙ্গে একটা সাধারণ কন্ডিশন, এটা একটা প্রচলিত প্রথা। 2014 সালে এআইডিএমকে একজন সাংসদকে এই নরেন্দ্র মোদীর সরকার ডেপুটি স্পিকার পোস্ট হিসাবে ইলেক্টেড করেছিল, কিন্তু গত 5 বছরে সেখানে ডেপুটি স্পিকার পোস্টে কেন কেউ রইল না। এবং যখন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বলল যে ডেপুটি স্পিকার পোস্ট যদি বিরোধীদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে স্পিকার পোস্ট সেটা ঐক্যমতের সাথে সেটা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবে এবং এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। কিন্তু এই মনোভাবটা তো দেশের শাসক দলের পক্ষ থেকে কাঙ্ক্ষিত হলো না, তাদের পক্ষ থেকে তো সেই রিফ্লেকশন দেখা গেল না। কিন্তু এটা যদি মনে করে যে এখন সেই অতীতের মতন একাধিপত্য নিয়ে একাধিপত্য নিয়ে গোটা দেশের সরকার চলবে, সেই জায়গায় তো দেশের সরকার নেই। 400 পারের গল্প তো অতীত হয়ে গেছে। আজকে আর মোদী সরকার নেই, এখন বাধ্য হয়ে এনডিএ সরকার। তারপরেও চন্দ্রবাবু নাইডু বা